খুব অল্প সময়ে ব্যবসা করে লাখপতি হওয়ার ইচ্ছে হলে এই হাঁস পালন করতে হবে। এই কথাটা কেন বললাম সেটা এই ভিডিও পুরো দেখলে বুঝতে পারবেন। কারণ হাঁস এমন একটা প্রাণী যেটা পালন করার জন্য কোনো রকম খাবার খরচ হয় না। তাছাড়া এরা এত পরিমাণে ডিম দেয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। থাইল্যান্ডের এই হাঁস পালন পদ্ধতি এখন প্রত্যেকটা দেশেই অ্যাপ্লাই করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে সবথেকে বেশি এই থাইল্যান্ডের প্রজাতির হাঁস চাষ করা হচ্ছে। থাইল্যান্ডে এমন সব প্রোটেকশন সিস্টেম আছে যা পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকটি জায়গাতেই পাওয়া যাবে। ঠিক একই রকমভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে থাইল্যান্ডের কিছু এগ্রিকালচার রিলেটিভ অ্যানিম্যাল ফার্ম দেখানো হবে। পৃথিবীর প্রায় বাড়িতে কোনো না কোনো দিন অবশ্যই হাঁসের ডিম অথবা হাঁসের মাংস খেয়েছেন, কিন্তু আপনারা কেউ কি বলতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সব থেকে বেশি কোন হাঁসের ডিম পাড়ে আর কোন হাঁসগুলো দিয়ে মিট প্রোডাকশন বেশি করা হয়? আপনি বলতে পারবেন না, কারণ আপনারা শুধুমাত্র লোকাল মার্কেটে যে সমস্ত হাঁসের ডিম অথবা মিট পাওয়া যায় সেগুলোই ব্যবহার করেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানবো আসলে থাইল্যান্ডে কিভাবে এগ্রিকালচারের সাথে সাথে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করে এই সমস্ত হাউস ফার্মিং করে ডিম এবং মিট প্রোডাকশন করা হচ্ছে। থাইল্যান্ডের এই সমস্ত ফার্মগুলোতে মোটামুটি 4 থেকে 5 প্রজাতির হাঁস ফার্মিং করা হয়, আর সেগুলোকে পার্টিকুলারলি এক একটি কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে সব থেকে বেশি ডিম দেওয়া হাঁসের প্রজাতিগুলোকে আলাদাভাবে ফার্মিং করা হয়, আবার যেগুলো দিয়ে সব থেকে বেশি মিট প্রোডাকশন করা হবে সেগুলোকে আলাদা করে ফার্মিং করা হয়। থাইল্যান্ডের এই সমস্ত ফার্মগুলো যখন ধানের চাষ করা হয় ঠিক সেই সময় হাঁসের বাচ্চা তৈরি করে নেয়, যার কারণে বড় বড় জায়গায় পুকুর করে নষ্ট করতে হয় না। ডার্ক ফার্মিং করার জন্য শুধুমাত্র এগ্রিকালচারের সঙ্গে এই কাজটুকু করে নেওয়া হয়। বাদ বাকি হাঁস সিলেক্ট করা থেকে শুরু করে হাউজিং, ফিল্ডিং, হেলথ কেয়ার, ব্রিডিং, এগ প্রোডাকশন, মিট প্রোডাকশন, ফেদার রেগুলেশন, এনভায়রনমেন্টাল কনসিডারেশন সমস্ত কাজই এই ফ্যাক্টরির মধ্যে করতে হয়। থাইল্যান্ডে প্রত্যেক বছর শুধুমাত্র হাঁসের ফেদার তৈরি করে সেগুলো বিক্রি করে কয়েক মিলিয়ন টাকা ইনকাম করে থাকে। তাছাড়া এগ প্রোডাকশনের দিক দিয়ে গোটা পৃথিবীকে পেছনে ফেলে এসেছে। তার সাথে সাথে মিট প্রোডাকশন তো আছেই। বর্তমান সময়ে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে প্রচুর পরিমাণে পোলট্রির মুরগির মাংস করা হচ্ছে, কারণ এগুলো খুব তাড়াতাড়ি ফার্মের মধ্যে বড় হয়ে তৈরি হয়ে যায়, আর সেই কারণে পোলট্রি মুরগির মাংস অ্যাভেলেবেল পরিমাণে পাওয়া যায়। তাছাড়া এগুলো খেলে শরীরের কোনো রকম নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না। কিন্তু যদি আপনি পোলট্রির জায়গায় হাঁসের মাংস খেতেন তাহলে আপনার শরীরে প্রচুর পরিমাণে নিউট্রিশন ভ্যালু অ্যাড হয়ে যেত। আর সেই কারণে থাইল্যান্ডের মতো দেশগুলোতে পোলট্রির জায়গায় হাঁসের মাংস খেতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে বড় ফ্যাক্টরি তৈরি করে হাঁসের ডিম প্রোডাকশন করে বিজনেস করা হচ্ছে। কিন্তু আমাদের ভারতের কথা বলতে গেলে আমাদের ভারতে ব্যাপক হারে পোলট্রির মাংস খেতে শুরু করা হয়েছে, আর সেই কারণে আমাদের প্রচুর পরিমাণে শরীর অসুস্থ হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের জানানো হবে থাইল্যান্ডের মানুষ কিভাবে ধানের জমিতে হাঁস চাষ করে বড় করছে এবং কিভাবে সেগুলোকে পরবর্তীতে ফ্যাক্টরিতে নিয়ে এসে এগ এবং মিট প্রোডাকশন করা হচ্ছে। আজকের ভিডিওতে হাঁসের ব্যাপারে A to Z ইনফরমেশন দেওয়া হবে। তাছাড়াও এমন কিছু ইনফরমেশন দেওয়া হবে যেগুলো হয়তো আপনি জেনে অবাক হয়ে যেতে পারেন, আর সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। থাইল্যান্ডে মোটামুটি 4 থেকে 5 রকমের হাঁসের প্রজাতি পাওয়া যায়। তার মধ্যে পাকিন প্রজাতির হাঁসগুলো ফার্মিং করে শুধুমাত্র মিট প্রোডাকশনের জন্য, আর যে হাঁসগুলো দিয়ে ডিম প্রোডাকশন করা হয় সেগুলোকে খাকি ক্যামেল বলা হয়। তাছাড়া ম্যাক্সকোভি প্রজাতির হাঁস পাওয়া যায় যেগুলো ডিম এবং মাংসের জন্য ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে সব থেকে বেশি সিলেক্ট করা হয় আসলে কোন প্রজাতির হাঁস ফার্মিং করা হবে। যে সমস্ত ফার্মাররা শুধুমাত্র এগ প্রোডাকশনের জন্য হাঁস চাষ করে তারা শুধুমাত্র খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁস ফার্মিং করে। যাই হোক, হাঁস ফার্মিং করার আগে সর্বপ্রথমে তাদের প্রোডাকশনের কথা মাথায় রেখে সুটেবল ঘর তৈরি করতে হয়। একবার সমস্ত কিছু রেডি হয়ে গেলে সর্বপ্রথম ইনকিউবেটর মেশিনের সাহায্যে অসংখ্য পরিমাণে বাচ্চা তৈরি করা হয়, আর এই বাচ্চাগুলো ঠিক সেই সময় তোলা হয় যখন ধান চাষ করা হয়, কারণ সেই সমস্ত বাচ্চাগুলোকে ধানের জমির পানিতে প্রথমে লালন পালন করা হবে, আর বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত না বড় হবে ততক্ষণ পর্যন্ত এইরকমভাবে ধানের জমিতে প্রতিনিয়ত ছেড়ে দেওয়া হবে, যার কারণে আলাদা করে কোনো রকম জমি নষ্ট করে পুকুর তৈরি করার প্রয়োজন পড়ে না। আবার ধানের জমিতে যে সমস্ত ছোট ছোট কীটপতঙ্গ এবং ঘাস তৈরি হয়
সেগুলো এই হাঁসের বাচ্চাগুলো খেয়ে নেয়। আর এইভাবে ঠিক একসঙ্গে 2 কাজ কমপ্লিট হয়ে যায়। তারপর যখন বাচ্চাগুলো ঠিক এতটা বড় হয়ে যায় তখন সেগুলোকে ফার্মে নিয়ে চলে আসা হয় এবং তাদের থাকার জন্য সুব্যবস্থা করা হয়, যেখানে তাদেরকে বাকি সময় পর্যন্ত লালন পালন করা হবে। তার সাথে সাথে এদেরকে উন্নত মানের খাবার খেতে দেওয়া হয়, যেমন করে পোলট্রি মুরগিকে উন্নত মানের খাবার তৈরি করে খেতে দেওয়া হয় যেন তারা খুব তাড়াতাড়ি হেলদি এবং বড় হতে পারে। ঠিক একই রকমভাবে এই হাঁসগুলোকে উন্নত মানের খাবার তৈরি করে খাওয়ানো হয়। শুধুমাত্র তাদের খাবারগুলো অন্য উপাদান দিয়ে তৈরি করা হয়, যদিও তাদের ব্যালেন্স ডায়েট করানো হয়। এখানে এদেরকে ভুট্টো, গম, জব এবং ধানের খোসা এই সমস্ত খাবারগুলো মিক্স করে খাওয়ানো হয়। তার সাথে সাথে পরিষ্কার মেডিসিনযুক্ত জল, ছোট ছোট কীটপতঙ্গ প্রতিনিয়ত এই সমস্ত খাবারগুলো খেতে দেওয়া হয় এবং প্রত্যেকটি হাঁসের হেলথ রিকর্ডমেন্ট করানো হয় এবং রেগুলারলি চেক করানো হয়। তার সাথে সাথে রেগুলারলি ভ্যাকসিনেশন করতে হয়। তারপর যখন এগুলোর বয়স মোটামুটি 15 থেকে 18 মাস হয়ে যায় তখন এগুলোকে মিট প্রোডাকশনের জন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় এবং যে হাঁসগুলো দিয়ে এগ প্রোডাকশন করানো হবে সেগুলোকে আলাদা করে সেট করে রেখে দেওয়া হয়। এখানে মোটামুটি প্রত্যেক বছরে কয়েক মিলিয়ন টন মিট প্রোডাকশন করে বিদেশে এক্সপোর্ট করে দেওয়া হয়। বর্তমান সময়ে কিছু কিছু জায়গা আছে যেখানে 7 থেকে 10 সপ্তাহে হাঁসগুলোকে মিট ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। অবশ্যই সেটা কোন হাঁসের প্রজাতি সেটা ডিপেন্ড করবে, কিন্তু আমার মতে মনে হয় এত অল্প সময়ে হাঁসের মাংস না খাওয়াই ভালো হবে। যাই হোক, একবার ফ্যাক্টরিতে মিট প্রোডাকশন হয়ে যাওয়ার পর সেই ফ্যাক্টরিতে যে সমস্ত ফেদারগুলো পড়ে থাকে সেগুলোকে পরবর্তীকালে কালেক্ট করে পরিষ্কার করে শার্টিং করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি হতে দেখা যায়। অবশ্যই এই ধরনের বড় বড় ফার্ম তৈরি করে হাঁস ফার্মিং করতে গেলে রেগুলেশন মেনে চলতে হবে, যেখানে লোকাল রেগুলেশন, রিকমেন্ডেশন, পরিবেশ, পারমিশন, ফুড সেফটি রেগুলেশন এই সমস্ত রেগুলেশনগুলো মেনে চলতে হবে। তার সাথে সাথে সব থেকে বেশি এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। যদি আপনার আশেপাশের নোংরা আবর্জনাগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করতে না পারেন তাহলে কিন্তু এইরকম ফার্ম তৈরি করতে পারবেন না। এমনকি এটাও মাথায় রাখতে হবে যেন আপনার ফার্মের কারণে আশেপাশের পরিবেশ নষ্ট না হয়। ফার্ম তৈরি করার আগে অবশ্যই এই সমস্ত রেগুলেশনগুলো ফুলফিল করতে হবে। এতগুলো নিয়মের কারণে বেশিরভাগ ফার্মগুলো ফাঁকা এরিয়াতে তৈরি করা হয় যেন কোনো রকম পরিবেশ নষ্ট না করে। কিন্তু যদি আমাদের ভারতের কথা বলা হয় তাহলে দেখবেন বেশিরভাগ ফার্মগুলো তৈরি করা হয় আমাদের বাড়ির আশপাশে, আর সেই কারণে পরিবেশ দূষণ তো করছেই এবং প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক সময় দেখতে পাওয়া যায় কোনো রকম লোকাল পারমিশন না নিয়ে ফার্মের বিজনেস শুরু করে দিচ্ছে। যাই হোক, এইভাবে থাইল্যান্ডে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন টাকার হাউস ফার্মিং করে সেগুলো থেকে ডিম এবং মিট প্রোডাকশন করে বিজনেস করা হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কি হাঁসের মাংস খেতে পছন্দ করেন। যদি খেতে পছন্দ করেন তাহলে জানাবেন লাস্ট আপনি কবে হাঁসের মাংস খেয়েছেন, আর হাঁসের মাংস কোন জিনিস দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, থাইল্যান্ডের এই সমস্ত প্রসেস দেখে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।